যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, লিখছি কক্সবাজার থেকে। আমার পক্ষে ঢাকায় গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। আমার বাবা সরকারি খাদ্য গুদামে চাকরি করে, সেই সুবাদে আমাদের পরিবার খাদ্য গুদামের কোয়ার্টারে থাকে। আজকের ঘটনা যাকে নিয়ে তার নাম শামসুল আলম। তিনি পেশায় একজন বিআরটিসি ট্রাকের ড্রাইভার। 2020 সালে বর্ষার মৌসুমে শামসুল আলম কোনো এক খাদ্য গুদাম থেকে আমাদের খাদ্য গুদামে চাল নিয়ে আসে, কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে তার চালগুলো রিসিভ করে গুদামে সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না, যার কারণে খাদ্য গুদাম এবং কর্মকর্তাগণ তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করার পরামর্শ দেন। ওয়েটিং রুমে ফ্রি ওয়াইফাই থাকায় আমিও অনেক সময় ওয়েটিং রুমে বসে ইন্টারনেট ব্যবহার করতাম। শামসুল আলমের সাথে প্রথম পরিচয় হয় ওয়েটিং রুমে। শামসুল আলম ও তার সহযোগী অর্থাৎ গাড়ির অ্যাসিস্ট্যান্ট ওয়েটিং রুমকে প্রথমে লম্বা করে একটা সালাম দেয়। আমিও সালামের জবাব দিয়ে নিজের মতো ইন্টারনেট ব্যবহার করতে থাকি এবং শামসুল আলম ও তার সহযোগী অপেক্ষা করতে থাকে যে কখন বৃষ্টি কমবে। এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর লক্ষ্য করলাম যে কোনো কিছুর একটা অদ্ভুত আওয়াজ আমার কানে এসে লাগছে। মোবাইল থেকে চোখ তুলে দেখি শামসুল আলমের মুখ দিয়ে আওয়াজ আসছে এবং লক্ষ্য করলাম যে তিনি তার নিজের ঘাড় নিজেই চেপে ধরেছেন হাত দিয়ে। আমি তৎক্ষণাৎ গিয়ে তাকে হাত ধরে টান দেওয়ার পরপরই তিনি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করলেন। এর মধ্যে তার সহযোগীও টয়লেট থেকে বের হয়ে এসে এই অবস্থা দেখে বলল, কিরে, ওস্তাদ আবার ধরছিল নাকি? শামসুল আলম তার সহযোগীকে চোখের ইশারায় বুঝিয়ে দেয়, হ্যাঁ। 2-3 মিনিট পর শামসুল আলম বড় বড় কণ্ঠে আয়াতুল কুরসি ও অন্য দোয়া দুরূদ পড়ে নিজের শরীরে ফু দিতে থাকে। আমি যখন ওদের থেকে এরকম আচরণের কারণ জিজ্ঞেস করি তখন তারা আমাকে এড়িয়ে যায় এবং ওয়েটিং রুম ত্যাগ করে। আমিও বুঝতে পারি এটা প্যারানর্মাল বিষয়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ওয়েটিং রুমে শামসুল আলমের সহযোগীকে একা পেয়ে আবার জিজ্ঞেস করি, ওনার ঘটনা কি? উনি হঠাৎ করে এরকম আচরণ করার কারণ কি? তখন সহযোগী বলে, ওস্তাদের সম্পূর্ণ ঘটনা আমিও জানি না, শুধু এটুকুই জানি যে ওই খারাপ জিনিসটা ওস্তাদ যখন বয়স 7 বছর তখন থেকে তার সাথে আছে। এ থেকে আমি আর বেশি কিছু জানি না, কারণ আমি ওনার সাথে চাকরি করি মাত্র 2 মাস হচ্ছে। ততক্ষণে তাদের চাল রিসিভ হয়ে গেছে। শামসুল আলম ও তার সহযোগী গুদাম ত্যাগ করে। ঘটনাটা সম্পূর্ণ শুনতে না পারায় আমার সেদিন অনেক খারাপ লেগেছিল, কারণ আমি ছোটবেলা থেকেই ভৌতিক ঘটনা শোনার ব্যাপারে বেশ আগ্রহী ছিলাম। এর প্রায় 2 বছর কেটে গেলে আমি এই ঘটনা প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে রোজার সময় সেই শামসুল আলম আবার চাল নিয়ে আমাদের গুদামে আসে এবং তার সাথে আমার আবার দেখা হয়। তাকে চিনতে আমার একটুও ভুল হয়নি। তিনি আমাকে দেখা মাত্র চিনতে পারলেন। খেয়াল করলাম তিনি একা। তার সহযোগীর কথা জিজ্ঞেস করতে তিনি বললেন তার সহযোগীরা কেউ 5-6 মাসের বেশি সময় তার সাথে থাকতে পারে না। অনেকে তো আবার 1 সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে চলে যায়। এসব কারণও ওয়েটিং রুমের ঘটনার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বললেন, এইসব জেনে কি করবেন? আমি তখন তাকে অনেক জোরাজুরি করতে থাকি ও গুদামে চাল সংগ্রহের সহযোগিতার আশ্বাস দিলে তিনি ঘটনা বলতে রাজি হন। তিনি বললেন, আজকের তারাবির নামাজের পর আমি আমার গাড়িতে অপেক্ষা করব আপনার জন্য। আমিও তারাবির নামাজ পড়ে যথাসময় তার গাড়ির কাছে চলে যাই ও তাকে তার গাড়ির ভেতর আমার জন্য অপেক্ষারত অবস্থায় দেখি। আমি তার গাড়িতে উঠে বসি এবং তিনি ঘটনা বলতে শুরু করেন। লিসনারদের যেন ঘটনা বুঝতে সুবিধা হয় সেজন্য আমি শামসুল আলমের ভাষায় বলছি। আমার জন্মের আগের ঘটনা, যে আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মা প্রাণ ভয়ে নিজের জন্মস্থান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা হতে পালিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় স্থানান্তরিত হয়। বলে রাখা ভালো যে এর আগে আমার নানুর বাড়ির সবাইও প্রাণ ভয়ে আলীকদম উপজেলায় চলে যায়, কারণ আলীকদম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা তেমন তৎপর ছিল না। সে সুবাদে আমার মা বাবা আলীকদম চলে আসে। তখন আলীকদমের বেশিরভাগ স্থানীয়রা ছিল ট্রাইবাল। তাদের কথায় বাঙালিদের চলতে হতো। তারা প্রথমে নানুদের বাসস্থান ও পরবর্তীতে আমার বাবা মায়ের বাসস্থান নির্ধারণ করে দেয়। নানুরা আমাদের আগে যাওয়ায় তাদের জন্য যে বাসস্থান নির্ধারণ করা হয়েছিল সেটি লোকালয় থেকে বেশ দূরে ছিল, যেখানে যাতায়াতের পথ ছিল ও আশেপাশের 4টা বাঙালি পরিবার ছিল বিধায় নানুদের কোনো অসুবিধা হয়নি।
কিন্তু আমাদের জন্য যে বাসস্থানটা নির্ধারণ করা হয় তা ছিল লোকালয় থেকে অনেক দূরের জঙ্গলে, যেখানে যাতায়াতের কোনো পথ ছিল না। বাবা এ নিয়ে প্রতিবাদ করলে বাবাকে বলা হয়, আপনি লোকালয়ের আশেপাশে থাকতে পারবেন, যাতে কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু লোকালয়ের আশেপাশের জায়গাগুলো তো ব্যক্তি মালিকানাধীন, এগুলোতে থাকতে হলে আপনাকে জায়গা ক্রয় করতে হবে। বাবার হাতে তখন টাকা না থাকায় বাবা মা বাধ্য হয়েই ওই জঙ্গলের জায়গায় বাসা তৈরি করে থাকতে শুরু করে। বাবা এবং মা দিনরাত পরিশ্রম করে মাটির দেয়াল, ওপরে গাছের ছাউনি, কোনো মতে থাকার জন্য একটা বাসা তৈরি করে ফেলে। একটা সময় লোকালয় থেকে আমাদের বাসায় আসা যাওয়ার একটাই পথ ছিল, ওই ছোট্ট একটা পাহাড়ি ঝিরি। বাবা প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ কেটে এনে বাজারে বিক্রি করত। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় লেক ছিল, বর্তমানে এটাকে অনেকে মায়া লেক নামে চিনে থাকবেন। মাঝে মধ্যে বাবা সে লেকে গিয়ে মাছ শিকার করত। আলীকদমে বাবা স্থানীয়দের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে গাছ কেটে ও মাছ শিকার করে ভালো রোজগার হওয়ায় বাবা আবার চকরিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত মাথায় নিয়ে আসে। সে ঘরে জন্মগ্রহণ করে আমার বড় ভাই, আমার মেজ বোন ও আমি। এভাবে আমাদের হাসি খুশি পরিবারের দিন চলতে থাকে। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি আমাদের কপালে। আমার বয়স তখন 5 বছর, আমার মেজ বোনের বয়স তখন 7 বছর ও আমার বড় ভাইয়ের বয়স 8 বছর এবং সাল হল 1980। বাসা থেকে লোকালয়ে আসা যাওয়া করার জন্য যে ঝিরির পথ আমরা ব্যবহার করতাম, সে পথে ছিল একটা বিশাল ঝাড়াইল গাছ। ওইখানকার স্থানীয়দের কাছে বাবা শুনেছিল যে সেই গাছে বসবাস করত এক ভয়ঙ্কর জিনের পরিবার, কিন্তু বাবা মা কোনোদিনই সেরকম কিছুই দেখেনি। এমনকি বাবা রাতে সেই ঝিরি দিয়ে বাসায় যাওয়ার সময় আসার সময় সেই গাছে কোনোদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। তাই বাবা আদিবাসীদের কথায় তেমন কোনো গুরুত্ব দেননি। এভাবে কোনো একদিন বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাবা চাপ অনুভব করে। বাবা কোনো চিন্তা না করে সেই ঝাড়াইল গাছের কাছে যায়। ঠিক তখনই এক পুরুষ গাছটির থেকে বের হয়ে এসে তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ততক্ষণে বাবা সেখানে বসে পড়েছিল প্রায়। লোকটি এবার তার সামনে আসে। বাবা লক্ষ্য করলেন তিনি এর আগে সেই লোকটিকে কোনো দিন এই এলাকায় দেখেননি। লোকটি বাবাকে বলতে লাগলো, আমি তোমাকে এখানে বসতে নিষেধ করেছিলাম, তুমি কোনোদিন কাউকে বলবে না, বললে তোমার অনেক বড় ক্ষতি হবে। এই বলে লোকটা এক লাফে গাছটির উপরে চলে যায় এবং বাবা তাকে আর খুঁজে পায় না। এটি দেখে বাবা খুব ভয় পেয়ে গেল ও বাজারে না গিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বাবার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে। মা কি হয়েছে জানতে চাইলে বাবা তাকে কিছুই বলেনি, কিন্তু রাত হতেই বাবার শরীর আরো খারাপ হতে শুরু করে। মায়ের জোরাজুরিতে বাবা তার কাছে হার মানে মাকে বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মা তখন বাবাকে অনেক বকাবকি করতে থাকে এবং বলে, তুমি কেন এটা আমাকে বললে না? আগে বললে তোমার শ্বশুরকে এতক্ষণে ডেকে এনে আমি কিছুটা ঝাড়ফুঁক করতে পারতাম। বলে রাখা ভালো, বাবার শ্বশুর অর্থাৎ আমার নানু কিছুটা কবিরাজি চিকিৎসা জানত। রাত বেশি হয়ে যাওয়ায় মা চিন্তা করলো নানুকে কালকে সকালে ডেকে নিয়ে আসবে, কিন্তু সে রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল তা আমাদের কারোরই জানা ছিল না। আমার যদিও সে রাতের ঘটনা সম্পূর্ণ মনে নেই, পরবর্তীতে বড় হওয়ার পর পুনরায় নানুর কাছে বিস্তারিত শুনেছিলাম। সে রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে আমার মায়ের ঘুম ভেঙে যায় চিৎকার চেঁচামেচিতে। মা লক্ষ্য করলো বাবা এমন সব ভাষায় কথা বলছে যা আগে কখনো তিনি শোনেননি। বাবা অনবরত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল, মুখ দিয়ে কি যেন সব বলছিল যা মায়ের একেবারেই বোধগম্য নয়। কিছুক্ষণ পর মা লক্ষ্য করলো বাবা একদম শান্ত হয়ে গেছে। মা বাবার কাছে যেতেই বলতে লাগলো, আমাকে নিয়ে যেতে এসেছে, আমার হাতে আর বেশি সময় নেই। কিছুক্ষণ পর মা বুঝতে পারলো যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ একদম নির্জন হয়ে উঠেছে, যেখানে ঝিঝি পোকা জোনাকি পোকার আওয়াজে মনোমুগ্ধকর হয়ে উঠত চারপাশ। সেখানে এমন নিস্তব্ধ পরিবেশ, মায়ের শরীর ভারী হয়ে উঠল। মা নিজের বুকে ধরফর আওয়াজ অনুভব করতে পারলেন। মা বুঝতে পারলেন কোনো একটা বিমানের মতো শাঁসা শব্দ করে আমাদের বাসার চালের উপরে এসে বসলো। সেটা আমাদের চালের উপরে হাঁটাহাঁটি করছে। ওই জিনিসটা আসার সাথে সাথে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। কে এখানে? কে? মা এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে সেটা চাল থেকে ওই জিনিসটা বলতে শুরু করলো যে সে নাকি তাকে চিনবে না, সে নাকি ওই ঝাড়াইল গাছে বসবাস করে এবং সে বলে, তোর যেমন স্বামী সন্তান আছে, আমারও এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। এমনকি আমার ছোট মেয়ে প্রতিদিন তোর ছোট ছেলের সাথে খেলাধুলা করতো, যা তুই জানিস না। তাই
আমরা তোর পরিবারের কোনোদিন ক্ষতি করার চিন্তা করিনি, এমনকি তোর মেজ মেয়েকেও 2 দিন বড় বিপদ থেকে রক্ষা করেছি, যা তুই জানিস না। কিন্তু আজকে তোর স্বামী আমাদের বাসার সামনে যা করলো সেটা আমাদের সমাজের জন্য খুব অন্যায়। এটা বলে সে আমার কথা রাখেনি, তাকে বারণ করা সত্ত্বেও সে সেখানে বসে পড়ে। এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এই বলে জিনটা আবারও শাঁ শাঁ শব্দ করে চলে যায়। যাওয়ার আগে জিনটা মাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল এই সম্পর্কে কে যেন কিছু না জানে। এভাবে রাত কেটে যাওয়ার পরদিন সকালেই আমার বাবা মারা যায়। এমন আকস্মিক মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়ির সবাই হতবাক হয়ে যায়। সবাই আমার মাকে জোরাজুরি করতে থাকে মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানাতে, কিন্তু মা কোনো মতে সবাইকে মিথ্যা বলে ঘটনা থামাচাপা দেয়। দাদুর বাড়ির সবাই চলে গেলে আমরা কয়েকদিনের জন্য নানুর বাড়িতে থাকার জন্য চলে যাই। মা সবাইকে বোঝাতে পারলেও আমার নানু কিন্তু কোনো মতে তার মেয়ের কথা বিশ্বাস করেনি, কারণ একজন বাবা তার মেয়ের চোখ দেখলে বুঝতে পারে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। নানু মাকে প্রেসার দিতে থাকে যেন মা সব ঘটনা খুলে বলে। নানু মাকে অভয় দিতে থাকে, বলে তোর কোনো ক্ষতি হবে না, তুই শুধু সত্যি কথা বল। নানুর অভয় পেয়ে মা নানুকে সমস্ত ঘটনা খুলে বলে। ঝাড়াইল গাছের জিনের কথা শুনে নানুর মুখ বিষণ্ণ হয়ে যায়। তিনি বলতে থাকেন, ওই জিনগুলো খুবই শক্তিশালী জিন, এদের শক্তির কাছে পেরে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। এরা ওই গাছে বসবাস করছে 300 বছর ধরে। আমি যতদিনের সমাধান করতে না পারি ততদিন তোরা ওই বাসায় যাবি না। সেদিন রাতে নানু তার বাসায় থাকা একটি জিনের সাহায্য নেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে সেই জিনটি আসলে নানু তার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চায়। জিনটি বলে, আমি তখন বিস্তারিত কিছু জানি না, তবে আমি কালকে এই ঘটনার বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো। এর পরের দিন জিনটি এসে বিস্তারিত বলা শুরু করে। এর আগেও আপনাকে ঝাড়াইল গাছের বড় জিনের ব্যাপারে বলেছিলাম, যারা এলাকার সবচেয়ে শক্তিশালী ও পুরনো পরিবার। এখন আবার বলছি, আপনার জামাই আর মেয়ে যখন থেকে সে ঘরে বাস করা শুরু করে তখন থেকে সে জিন ও তার পরিবার তাদের উপর নজর রাখছিল। জিনটি আমার মাকে বলেছিল, আপনার মেজ মেয়ের বয়স যখন 5 বছর তখন সে দুপুরে আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়াতো। সে সময় জঙ্গলের এক জিন আপনাদের মেয়েকে পছন্দ করে। সে জিনটি আপনাদের মেয়েকে 2 বার তাদের রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের সেই জিনগুলো 2 বারই আপনার মেয়েকে রক্ষা করে। এর বেশ কিছু কারণও ছিল বটে। সেই জিনের ঘরে জন্ম নেয়া ছোট মেয়েটি আপনার ছোট ছেলের সাথে বড় হচ্ছিল। তারা 2 জন একে অপরের সাথে খেলাধুলা করত, এবং আপনার জামাই যে কাজটি করেছে তাকে বারণ করা সত্ত্বেও যখন কথা শুনি তখন রাগান্বিত হয়ে ওঠে এবং আপনার হাজবেন্ডকে মেরে ফেলে। এখন সমস্যা হলো যে সেই জিনটি আপনাকে বলেছিল তাদের কথা কাউকে না বলতে, কিন্তু আপনি আপনার বাবাকে বলে দিলেন। এখন সেই জিনটি আপনার ও আপনার ছেলে মেয়েদের পেছনে পড়ে থাকবে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমার জানা নেই। এই বলে জিনটি চলে যায়। এটা শোনার পরের দিন রাতে নানু আর একটা শক্তিশালী জিনের সাহায্য খোঁজে। জিনটি সাহায্য করার আশ্বাস দিয়ে চলে যায়। 2 দিন পর জিনটি নানুর বাসায় এসে হাজির হয় এবং বলে, আমি আপনার সমস্যার কোনো সমাধান করতে না পারায় আমি আমার ওস্তাদের সাহায্য খুঁজি। এবং ওস্তাদকে জিজ্ঞেস করায় সে বলেছিল তিনি নাকি গারাঙ্গিয়া মাদ্রাসার ছাত্র ছিল, সেখানে বড় হুজুর তার ওস্তাদ। ওস্তাদের কাছে সমস্যাটা নিয়ে গেলে ওস্তাদ কিছু নিয়ম বলে যা শামসুল আলমের মনে নেই বর্তমানে। জিনটি সেই নিয়মগুলো বলেও ওস্তাদের দেয়া 4টি শক্তিশালী তাবিজ দেয় আমাদের 4 জনের জন্য। জিনটি বলে এই তাবিজগুলো সবাই একসাথে পড়বে এবং যতদিন সবার বয়স 49 না হয় ততদিন এই তাবিজগুলো পড়ে থাকতে হবে। এই বলে জিনটি চলে যায়। তার কথা মতো আমরা তাবিজগুলো পড়ে নেই এবং সে বাসায় আবার চলে যায়। বাসায় চলে যাওয়ার দিন রাতে মা খেয়াল করে জিনটি আবার আগের মতো বিমানের মতো শাঁ শাঁ শব্দ করে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সে বলতে থাকে, তুইও তোর স্বামীর মতো কথা রাখলি না, তোকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দিতে হবে। তবে তোর ছোট ছেলের প্রতি আমার মেয়ের নজর আছে, তাকে আমাদের সাথে নিয়ে যাব। তোর মেজ মেয়েকেও আমরা রক্ষা করব না, তাকেও সুযোগ পেলে আমি নিয়ে যাব এবং জঙ্গলের ওই জিনকে দিয়ে আসব। এই বলে জিনটি শাঁ শাঁ শব্দ করে চলে যায়। পরদিন মা নানুকে গিয়ে কালকে রাতের ঘটে যাওয়া ঘটনা বলে। নানু মাকে অভয় দিয়ে বলে, এখন সে শুধু তোদের ভয় দেখাচ্ছে, তাবিজ থাকাকালীন সে কোনো ক্ষতি করতে পারবে না। মা নানুর কথা শুনে কিছুটা স্বস্তি নিয়ে বাসায় চলে আসে। এর কিছুদিন পর আমার মেজ বোন তার খালার সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। মেজ বোনের বয়স তখন ছিল 7 বছর। 3-4 দিন বেড়ানোর পর সে মামার সাথে নানুর বাড়ি চলে আসে। সেদিন বিকেলে মামা তাকে বাসায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার মেজ বোন সেই ঝাড়াইল গাছের কাছে আসলে লক্ষ্য করল যে সে গাছ থেকে তাকে কেউ সুমি সুমি বলে ডাকছে। আমার মেজ বোনের নাম সুমি ছিল। সুমি গাছের দিকে তাকাতে দেখতে পায় এক
মধ্যবয়সী লোক, তার সাথে এক মহিলা, এক মাঝবয়সী ছেলে ও একটি ছোট মেয়ে, সবাই তাকে একসাথে ডাকছে ও বলছে, আজকে আমরা তোমাকে নিতে আসব, তুমি রেডি হয়ে থেকো। সুমি মামাকে বলল, মামা ওরা আমাকে ডাকছে কেন? মামা গাছের দিকে তাকিয়ে ও আশেপাশে তাকিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলে, কে ডাকছে তোমাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কারো আওয়াজও শুনতে পাচ্ছি না। সুমি গাছের দিকে আঙুল তাক করে বলল, ওরা ডাকছে। মা বলল, এখানে কেউ নেই, তুমি ভুল দেখছো। এই বলে সুমিকে বাসায় দিয়ে আসে এবং রাতে মামা তার বাসায় ফেরত চলে যায়। মামা ও সুমি মাকে বিকেলে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলে দেয়। মা কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি সুমির গলার তাবিজটা আছে কিনা চেক করে, কিন্তু তাবিজটি ঠিক জায়গায় ছিল। মা তখন ভাবে হয়তো তাদের আবার ভয় দেখানোর চেষ্টা চলছে। মা সুমিকে বলল, ওসব কিছু না, ওরা এমনি তোর সাথে দুষ্টুমি করছিল। কিন্তু সুমি মনে মনে কিছুটা ভয় পেয়েছিল এবং সেদিন রাতে তার জ্বর চলে আসে। মা সেদিন রাতে স্বপ্নে দেখে একটি লোক আবার তার সামনে শোঁ শোঁ শব্দে এসে উপস্থিত হয়। মা সেদিন স্বপ্নে জিনটির আকৃতি দেখে। আকৃতি বললে ভুল হবে, কারণ সে সম্পূর্ণ মানুষই ছিল। তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, এমন মন্তব্য আমার মায়ের। মানুষরূপী সেই জিনটি মাকে বলেছিল, আজ তোর মেয়ের শেষ রাত, আজকে সুমিকে ভালো মতো দেখে নে, কারণ কালকে থেকে আর তোদের সুমিকে দেখতে পারবি না। এটা বলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। মা দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। সেদিন সকালে আমাদের বোন ঘুম থেকে ওঠে না। মায়ের অনেক ডাকাডাকির পর সে ঘুম থেকে ওঠে না। পরে একজন গ্রাম্য চিকিৎসক ডেকে আনার পর জানতে পারলাম আমার বোন আর জীবিত নেই। একমাত্র বোনের মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়িতে সবাই শোকাহত। দুজনের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাপারটা এখন প্রশাসন ও পার্বত্য জেলার সেনাবাহিনীর জোন পর্যন্ত যায়। 2 মাস অনেক কষ্টের পর পুলিশ কোনো কুল কিনারা করতে না পেয়ে মামলার রফা দফা করে দেয়। এই 2 মাসে আম্মু প্রায় পাগল হয়ে গিয়েছিল। বোনের মৃত্যুর পর আমরা নানুর বাসায় চলে গিয়েছিলাম, কারণ আম্মু তখন বাসার কোনো কাজ করতো না, এমনকি রান্নাও করতো না, যার কারণে নানু আমাদের সবাইকে নানুর বাসায় নিয়ে যায়। নানু সুমির সাথে ঝাড়াইল গাছে নিয়ে ঘটে যাওয়া ঘটনা মামার কাছে শুনেছিল, তাই নানু সিদ্ধান্ত নেয় তিনি আবার তার বন্ধু জিনের সাহায্য নেবে, যিনি তাবিজ ও নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। এভাবে কোনো একদিন রাতে সেই জিনকে আবারও হাজির করা হয়। সুমির মৃত্যুর কারণ জানতে চায়। জিনটি বলে, সুমি তার খালার সাথে শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যায় তখন সুমি সমবয়সী কয়েকজনের সাথে দুষ্টুমির ছলে তার গলার তাবিজ খুলে ফেলে ও বন্ধুদের হাতে দেয়। সেই বন্ধুদের একজন ছিল ছদ্মবেশী জঙ্গলের ওই জিন। জিন সুমিকে পছন্দ করেছিল। সেই জিন তাবিজটি হাতে নিয়ে পরিবর্তন করে আবার সুমিকে দিয়ে দেয়। সুমির বয়স তখন কম হওয়ায় সেই ব্যাপারটি সে বুঝতে পারেনি। আচ্ছা, এইখানে গল্প এই ঘটনা পড়তে পড়তেই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে, জিন যদি ছদ্মবেশী হয়ে থাকে, বাচ্চা যখন খেলছিল, তাবিজ থাকলে জিন কাছে আসতে পারবে না, তাহলে জিন তাবিজটা নিল কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তার গলায় তো তাবিজই ছিল, সুতরাং তাবিজটি খুলে নিতে পারলো কিভাবে? কারণ তাবিজই তার রক্ষা কবচ। তারপর আবার সেই তাবিজ পরিবর্তন করে দিল কিভাবে? এটা আমার বুঝতে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি। পরবর্তীতে জঙ্গলের জিন ও ঝাড়াইল গাছের জিন সুমির ক্ষতি করে তাকে মেরে ফেলে। জিনটি আরো বলে, আপনাদের যে 4টি তাবিজ দিয়েছিলাম তা ছিল শক্তিশালী পারিবারিক বন্ধন তাবিজ। এখন একটি তাবিজ হারিয়ে যাওয়ায় বাকি 3টি তাবিজের শক্তিও কমে গেছে। উপায় হিসেবে নানুকে বলে, আপনার মেয়েকে হয়তো তারা ছাড়বে না। আপনার নাতিদের যদি বাঁচাতে চান তাহলে তারা যেন আর কোনোদিন এই ঘরে না যায়। এই বলে জিনটি সালাম দিয়ে চলে যায়। জিনটির কথা মতো আমাকে আমার বড় ভাইকে নানু চকরিয়ায় আমার দাদুর বাড়ি পাঠিয়ে দেয়। ওইখানে 1 বছর কেটে যাওয়ার পর বড় ভাই ফুপা ফুপুর সাথে পাকিস্তান চলে যায়। এভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর খবর আসে আমার মা দুনিয়ায় নেই। তিনিও আমার বাবা বোনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার বয়স তখন 7 বছর। আমার বয়স কম হয়, আমি তখন এইসব বিষয় সম্পর্কে অবুঝ ছিলাম। আম্মুকে দেখতে গিয়ে আমি শুধু কান্না করেছিলাম, এটুকুই আমার মনে আছে। দাদু আম্মুর মৃত্যুর কারণ জানতে চাইলে নানু বলতে শুরু করে, শামসুল আলম ও তার বড় ভাই যাওয়ার পর মিনুকে আমরা সৈয়দ নামে একজনের সাথে বিয়ে দিয়ে দিই। মিনু আমার মায়ের নাম। সৈয়দ ছিল একজন দিনমজুর, তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি জঙ্গলের ওই বাসায় মিনু আর সৈয়দের থাকার ব্যবস্থা করে দেই।
এইভাবে তাদের দিন চলতে থাকে। কয়েক মাস কেটে যাওয়ার পর ঝাড়াইল গাছের জিনগুলো আবার মিনুকে জ্বালাতন করতে থাকে। সে জিনগুলো নাকি প্রতিদিন স্বপ্নে এসে মিনুকে নানা রকম হুমকি দিত। সৈয়দ ও মিনু ওই বাসায় কোরআন তেলাওয়াত করলে তারা লক্ষ্য করত কে ঘাড় ধরে তাদের চেপে ধরে আছে। সুন্দর মতো নামাজ পড়তে পারত না, নামাজে দাঁড়ালে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিত। এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা ওই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জঙ্গলের আরেক জায়গায় আগের মতো আরেকটা ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করে। আমিও তাদের কিছু দোয়া দুরূদ শিখিয়ে দিই, কিন্তু ওই জিনগুলো তাদের সাথে ওইখানে রেহাই দেয়নি। ওই বাসায় তারা অত্যাচার শুরু করে এবং তারা শরীর সবসময় বন্ধ করে রাখতে হতো। এভাবে চলতে চলতে তারা এই ব্যাপারটির সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু কিছুদিন আগে বর্ষার সময় মিনু পানি আনার জন্য বাসার নিচে যায়। বলে রাখা ভালো যে ওই বাসাটা কিছুটা পাহাড়ের ওপরে ছিল, পানি আনতে পাহাড়ের নিচে যেতে হতো। তখন মিনু পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় মিনু খেয়াল করেছিল তার তাবিজটা একটা খুঁটির সাথে আটকে আছে, ওইখানে গেথে আছে। পিছিল পাহাড় বেয়ে পড়ায় মিনু তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু মিনু তাবিজ খোঁজার জন্য ওই স্থানে গিয়ে দেখে তাবিজ নেই। এতে মিনু কিছুটা ভয় পায় এবং সে আগের মতো ভয় পেত না, যার কারণে সে এটাকে তেমন গুরুত্ব দেয়নি। ওই জিনগুলো আবারও তখন বিমানের মতো করে আসে এবং তাদের টিনের চালে এসে বসে। যখন জিনগুলো আসতো তখন মিনু অজ্ঞান হয়ে যেত। এভাবে মিনু আস্তে আস্তে দুর্বল হতে থাকে, কারোর সাথে কথা বলতো না, এমনকি এমন অবস্থা হয়েছিল যে নিজের স্বামী ছাড়া আর কাউকে চিনত না। এভাবে চলতে চলতে কালকে সে মারা যায়। আম্মুর দাফনের পর দাদু আমাকে নিয়ে চকরিয়া চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আমি কেন যেন বেঁকে বসি। আমি বলি, আমি দাদুর সাথে যাব না, আমি নানু মামাদের সাথে থাকবো। দাদু আর আমাকে তার সাথে নিয়ে আসার জন্য জোরাজুরি করেননি। তিনি নানুকে বলেন, আচ্ছা বেশ, শামসুল না হয় এখানেই থাকুক কয়েকদিন, পরে আপনি দিয়ে আসবেন আর কি। নানুও হ্যাঁ সম্মতি দেয়, কিন্তু পরবর্তীতে আমি আর দাদুর বাড়ি ফেরত যাইনি, কারণ আমার নানুর বাড়িতে বেশি ভালো লাগতো। দাদু ও চাচা দুইবার আমাকে নিতে এলেও আমি কোনো মতে যেতে রাজি হইনি তাদের সাথে। এটুকু পর্যন্ত আমি নানু থেকে শুনেছিলাম। এখন আসি আমার ঘটনায়। ছোটবেলা থেকে আমি নাকি শান্ত স্বভাবের ছিলাম, বিশেষ প্রয়োজন ছাড়া নাকি তেমন কান্না করতাম না। আম্মু আমাকে এক জায়গায় বসিয়ে সারাদিন সেই স্থানেই বসিয়ে রাখতো, আমি খেলা করতাম একা একা। আম্মু আব্বু এই ব্যাপারটা নাকি স্বাভাবিকভাবে ধরে নিয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের ঘটনার পর সবাই বুঝতে পারে আমি সারাদিন কার সাথে খেলা করতাম। তবে এই সব ব্যাপার বন্ধ হয়ে যায় তখন থেকে, যখন আমরা তাবিজ ব্যবহার শুরু করি। তবে নানুর বাসায় কিছুদিন থাকার পরে সবাই লক্ষ্য করে আমার সাথে সেই তাবিজটি আমার গলায় নেই। এটি কিভাবে হারিয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। এর কয়েক বছর পরের ঘটনা। তখন আমি একটা হেফজোখানায় পড়ি। মাসে 2 বার করে নানুর বাসায় যেতাম। এভাবে কোনো একদিন নানুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। সন্ধে হয়ে যাওয়ায় তখন বন্ধুরা যেতে বারণও করেছিল, কিন্তু আমি তাদের কথা না শুনেই হাঁটা দিলাম। তখন ছিল শীতকাল। বাসায় আসার পথে ঈশার নামাজও পড়েছিলাম, কিন্তু তখন শুধু আর কিছু পথ বাকি ছিল বাড়ি থেকে। বাসায় আসার পথে কোনো একটা ছোট বিল পড়ে। বিলের পরেই আমাদের সেই গ্রাম, সেখানে নানুর বাসা। শীতকাল হলেও তখন তেমন কোনো বেশি কুয়াশা ছিল না। বিলের কাছে আসতে একটা জিনিস লক্ষ্য করলাম। একটা বড় সাদা ধবধবে কি জিনিস যেন আসমান থেকে বিলে নামছে। সেটা কাগজ ছিল নাকি শাড়ি তা আমি ভালোভাবে খেয়াল করিনি। সেই সাদা জিনিসটা বিশাল ছিল, এত বিশাল যে তা শুধু নিচের অংশটি আমি দেখতে পাচ্ছিলাম। ওপরের অংশটা এত অসীম ছিল যে আমি শুধু তাকিয়েছিলাম, কিন্তু ওপরের অংশটা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে ওই সাদা জিনিসটির শুরু আছে শেষ আসমানে। কিন্তু দেখতে দেখতে সেই জিনিসটি মাটিতে পড়ে গেল এবং ছোট একটা বিড়ালের রূপ নিল। বিড়ালটি এত সুন্দর ছিল যে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। সেই বিড়ালটি বিলের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি লাইটের মতো আলো হয়ে চলছিল। কিন্তু কিছু সময় পর লক্ষ্য করলাম বিড়ালটি আস্তে আস্তে হালকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এতক্ষণ আমি যে ব্যাপারটি উপভোগ করছিলাম, বিড়ালটি চলে যাওয়ার পর সেই ব্যাপারটি আমি আর উপভোগ করতে পারলাম না। ব্যাপারটি আমার মনে ভয়ের জন্ম দেয়। আমি এক দৌড়ে বাসার সামনে এসে নানু বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান আসে তখন আমি বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখি এবং সবাই অপেক্ষা করছিল যে কখন আমার জ্ঞান আসবে। জ্ঞান আসার পর আমি নানুকে সবকিছু খুলে বলি। নানু আর কোনোদিন রাতে বাসায় না আসার জন্য বারণ করে দেয়। এর কয়েক বছর পরের ঘটনা। আমার বয়স তখন 14 কি 15। আমি তখন হেফজোখানায় পড়তাম। ছুটিতে বাড়ি গিয়েছিলাম। কোনো একদিন বাজার থেকে বাড়ি আসার পথে ওই বিলের কাছে এসে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক বছর ধরে তাকে চিনি, কিন্তু মনে করতে পারছি না তাকে কোথায় দেখেছি। সে আমাকে দেখে বলল, কেমন আছেন? আমি তো হতবাক। আমি বললাম, আমি ভালো আছি,
কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বললেন, আমি আপনাকে চিনি, আপনার মামা নানুদেরও চিনি। আমি আপনার নানুর বাড়ির পর যে গ্রাম আছে সেখানে বসবাস করি। ততক্ষণে বাড়ি চলে আসায় আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। এর কয়েকদিন পর তার সাথে আমার আবার দেখা হলো। এবার আমি সাহস করে তার নাম জিজ্ঞেস করি। তিনি বললেন তার নাম কারিমা। আমার গ্রামের পরের গ্রামে জঙ্গলের দিকে তার ঘর। ঘরে কে কে আছে জিজ্ঞেস করলে সে বলে আমার বাবা, মা, বড় ভাই ও আমি। তার সম্পর্কে আরো জানতে চাইলে সে বলে বাবা দিনমজুরি করে, বাবার সাথে তার বড় ভাইও দিনমজুরি করে। সে আর তার মা ঘরের কাজ করে। আস্তে আস্তে তার সাথে আমার যোগাযোগ বেড়ে গেল। তাকে কেন জানি আমার খুব পছন্দ হচ্ছিল। তার জন্য আমি হেফজোখানা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। নানু ও মামাদের আদরের ছিলাম, তাই কেউ কিছু বলেনি। অনেক সময় হয় না এমন যে আপনি অনেক বছর যাবৎ কাউকে চিনতেন, কিন্তু হঠাৎ করে তাকে হারিয়ে ফেললেন, কিন্তু বর্তমানে সে আপনার সাথে আছে। 15 বছর আমার বয়স হলেও সেই অনুভূতি আমার ভেতরে কাজ করছিল। এভাবে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমরা প্রতিদিন বিকেলে সেই মাঠে দেখা করতাম। সে আমার চোখের সামনে না থাকলেও আমার এরকম অনুভব হতো যে সে সবসময় আমার সাথে আছে। আমি তাকে আমার নানুর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু সে কোনোদিন রাজি হয়নি। এমনকি আমি তার বাড়িতে যেতে চাইলেও সে আমাকে নিয়ে যেতে চায়নি। কিন্তু আমাদের প্রতিদিন দেখা হতো। এভাবে কোনো একদিন তার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মামির সামনে পড়ে গেলাম। মামি পানি আনতে যাচ্ছিল ঝিরির দিকে। মামি আমাকে দেখে বলল, কিরে শামসুল, তুমি বাতাসের সাথে কেন কথা বলছিলা? আমি বললাম, আমি বাতাসের সাথে কেন কথা বলবো, আমি কারিমার সাথে কথা বলছিলাম। মামি বলল, কে সে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি পাশে তাকাতে দেখি আসলেই আমার পাশে কেউ নেই। কারিমা হয়তো মামিকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে পড়েছিল। কারণ বিলের আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল, তাই হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল। আমি তখন মামিকে বললাম, ও কিছু না, আমি এমনি তোমার সাথে মজা করছি মামি। মামিকে বুঝ দেওয়ার পর মামি চলে গেল। আমি কারিমাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর সে হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়। বললাম, তুমি কোথায় গিয়েছিলে? সে বলল, তোমার মামিকে দেখে আমি সরে গিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা, ভালো করেছো। মামি তোমাকে দেখলে আবার নানু আর মামাদের বলে দিত তোমার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে আমার একটা বিষয় খটকা লাগলো। মামি কেন বলছিল আমি বাতাসের সাথে কথা বলছি? আর আমার যতটুকু মনে আছে, মামি যেদিক দিয়ে এসেছিল আমাদের দুজনকে মামির একসাথে দেখতে পারার কথা। কারিমা যদি ঝোপঝাড়ে লুকিয়েও পড়তো, তাও সেই বিষয়টি মামি লক্ষ্য করত। কারণ বিলের আশেপাশে কোথাও এত বড় গাছ ছিল না যে ওইখানে কারিমা হঠাৎ করে লুকিয়ে পড়বে। এসব প্রশ্ন যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন কারিমা আবার আমার সাথে এসে আমাকে অন্য মনস্ক করে দেয়। এর কিছুদিন পরের ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও আমি তার সাথে গিয়ে কথা বলছিলাম। সে কথা চলে হঠাৎ বলল, মনে আছে সেই রাতের কথা যখন তুমি এই বিলের মধ্যে অপরূপ সুন্দর একটা বিড়াল দেখেছিলে? আমি তো হতবাক। বললাম, তুমি কি করে জানলে এই ঘটনা? নানু, মামা আর আমি ছাড়া তো এই ঘটনা কেউ জানে না। তখন সে বলল, সেই বিড়ালটি আমিই ছিলাম। সে আরো বলল, আমি তোমাকে অনেক দিন ধরে এই কথাটি বলবো বলে চিন্তা করছিলাম। আসলে আমি মানুষ নই, আমি হলাম একটা জিন। এই সব শোনার পর আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে চলে গেলাম, কিন্তু আমি তার সাথে স্বাভাবিক আচরণ করতে থাকি। মনে মনে ভয় পেলেও আমি তাকে বুঝতে দেইনি। তার প্রতি মোহ আমার মধ্যে তৈরি হয়েছিল এবং আমি সেটা জানি। এত সব শোনার পর আমি তাকে আগের মতো আগলে নিয়েছিলাম। তার সাথে তখনও দেখা করতাম। তাকে বলতাম, জিনেরা কি সবসময় প্রতিশোধ পরায়ণ হয়? সামান্য ঘটনার জন্য আমার মা, বাবা সবার জীবন কেড়ে নিয়েছিল, আমার বোনের জীবন কেড়ে নিয়েছিল। তখন সে বলছিল, সব মানুষ যেমন একরকম নয়, ঠিক তেমনি সব জিনেরাও একরকম নয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। আগে আমরা শুধু বিকেলের সময় দেখা করতাম, কিন্তু আস্তে আস্তে তাকে আমি দিনের বেশিরভাগ সময় আমার আশেপাশে লক্ষ্য করতাম। তাকে আমি ছাড়া কেউ দেখত না। এমন কোনো রাত যেত না যে রাতে আমি তার সাথে আড্ডা না দিয়ে ঘুমোতে যেতাম। কিছুদিন পর নানু আবার আমার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে, কিন্তু কোনো এক জায়গা থেকে জানতে পারেন আমি নাকি প্রতিদিন বিকেলবেলায় বিলের একপাশে গিয়ে বসি এবং নিজে নিজে কথা বলি। নানু আমার উপর নজর রাখতে শুরু করে এবং খেয়াল করে আমি প্রতিদিন একজনের সাথে কথা বলি। সেদিন তিনি আমাকে নিয়ে সিলেট চলে আসার জন্য রওনা দিলেন। আমি তখনও কিছু জানি না যে নানু আমাকে সিলেটে কেন নিয়ে এসেছেন। নানু আমাকে তার এক বন্ধুর সাথে দেখা করালেন। সেই বন্ধু ছিল একজন মাদ্রাসার শিক্ষক। নানু ও তার বন্ধু একে অপরের সাথে আলাপ আলোচনা করে নানু তার বন্ধুকে আমার ঘটনা সম্পূর্ণ খুলে বলে। নানুর মুখে কারিমার কথা শুনে আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি নানুকে বললাম, কারিমা আমাদের কোনো ক্ষতি করে নাই, কেন তুমি কারিমাকে আমাদের জন্য বিপজ্জনক বলছো? তখন সেই হুজুর বলল, কারিমা তোমাকে তার মোহ আবদ্ধ করে রেখেছে, কিন্তু আজকে রাতে তার ফয়সালা হবে। তুমি আজকে কারিমার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। রাতে নানু ও হুজুর আসন বসায়। সেই হুজুরে ছিল দুটি শক্তিশালী জিন।
আমার নানুর সাথেও ছিল সেই জিন আপনারা যা আগে জেনেছেন। তারা 4 জন জিন মিলে কারিমাকে বন্দি করতে আসে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তারা সবাই খালি হাতে ফেরত আসে এবং বলে কারিমাকে বন্দি করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ কারিমা মা বাবা ভাই বোন অত্যন্ত শক্তিশালী জিন, তাদের সাথে পেরে ওঠাটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এই বলে জিনগুলো চলে যায়। পরের দিন রাতে সেই হুজুর আবার আসে। সেই রাতে নানু ও সেই হুজুর অনেক কষ্টে কারিমাকে হাজির করতে সক্ষম হয়। হুজুর কারিমাকে বলেছিল, কেন তুমি এই ছেলের পিছনে পড়ে আছো? সে তোমার কি ক্ষতি করেছে? কারিমা বলল, আমি তার পেছনে পড়ে নাই, তার সাথে আমি ছোট কাল থেকে আছি, আমরা একসাথে বড় হয়েছি। হুজুর বলল, তোরা তো সামান্য ভুলের জন্য তোর বাবা মা বোনকে মেরে ফেলেছিলি। তখন আমি বুঝতে পারি এই সেই জিনের পরিবার, এর সদস্য যারা আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি সাথে সাথে বলে উঠি, ছদ্মবেশী শয়তান, তোরা আমার পরিবারের সবাইকে মেরেও ক্ষান্ত হোসনি, এবার তোরা আমাকে মারার জন্য প্ল্যান করছিস? কারিমা সাথে সাথে বলে উঠল, না না, আমি আমার বাবা মার মতো নই, আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমাকে যদি মারার মতো হতো তাহলে আমি তোমাকে এতদিন মেরে ফেলতে পারতাম। তখন তাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি হুজুরকে বললাম, বন্দি করুন একে, একে আমি আর দেখতে চাই না। হুজুর ও নানু আগে থেকে প্রস্তুত ছিল তাকে বন্দি করার জন্য। প্রস্তুতি অনুযায়ী তাকে বন্দি করে ফেলা হয়। হুজুর নানুকে বলল, এই জিনটি বন্দি, কিন্তু এর বড় সমস্যা অপেক্ষা করছে আপনাদের জন্য। যখন কারিমার পরিবার জানতে পারবে তাদের মেয়েকে বন্দি করা হয়েছে, তখন তারা আপনাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করার পর আপনাদের আর কিছু করতে পারবে না। হুজুর সবার জন্য একটি করে তাবিজ দিয়েছিল এবং বলেছিল, আপনি বাসায় যাওয়ার পর আগামী 41 দিন পর্যন্ত বাসায় যেন গরুর মাংস রান্না না করা হয়। আর কিছু নিয়ম কানুন নানুকে বলে দিয়েছিল, যা আমার মনে নেই। নানু সেই নিয়মগুলো পালন করে ও আমাদের বিপদ থেকে আমরা রেহাই পাই। এই ঘটনার অনেক বছর কেটে যায়। এর মধ্যে আমি বিয়ে করি, জ্ঞান বিদ্যা না থাকায় গাড়ির ড্রাইভার হিসেবে কর্মজীবন শুরু করি। অনেক কষ্টের পর বিআরটিসি সরকারি ড্রাইভার হিসেবে যোগ দেই। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2015 সালের থেকে আমি আস্তে আস্তে বদলাতে শুরু করি। আমি স্বপ্নে আবারও কারিমাকে দেখতে থাকি। সে আমাকে হুঙ্কার দিয়ে বলতো, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমার মা বাবার করা শাস্তি কেন আমাকে পেতে হলো? সে আবার হুমকি দিত, বলতো, আমি তোকে ছাড়বো না। আমার সাথে থাকা আমার হেল্পাররা অদ্ভুত ঘটনার সাক্ষী হতো। আমি নাকি তাদের সামান্য ভুলের জন্য মারধর পর্যন্ত করতাম। মাঝে মধ্যে মহিলা কণ্ঠে বলতাম, আমার আশেপাশে যেন তাদের না দেখি। এর মধ্যে আমি একবার চাল নিয়ে সিলেট গিয়েছিলাম। তখন আমার গাড়ির হেল্পার ছিল একজন সিলেটি। সে আমাকে নিয়ে একটি মাজারে গিয়ে তার এক পরিচিত খাদেমের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই খাদেমকে আমার ঘটনা বলার পর উনি বলে, আজ রাতে তোমরা দুইজনে একসাথে থাকবে, আমি দেখি কি করা যায়। রাতে তিনি আমাদের একটা রুমে থাকতে দেন এবং রাত 12টা দেখে খাদেম সাহেব আমাকে তার সাথে তার পাশের আরেকটা রুমে নিয়ে গিয়ে কিছু রিচুয়াল করেন। এরপর তিনি আমাদের সেদিনের মতো ঘুমাতে যেতে বলেন এবং তার পরের দিন সকালে তিনি আমাদের বিস্তারিত জানাবেন বলে জানান। সেদিন সকালে তিনি বলেন, কারিমা নামের জিনটি ভালো ছিল, সে আপনার কোনো ক্ষতি করত না, কিন্তু আপনার নানু ও ওই হুজুর তাকে বন্দি করে ফেলেছিল। ওই জিনটি অনেক শক্তিশালী জিন, সে নিজের ইচ্ছায় বন্দী হয়েছিল কারণ আপনি কারিমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অন্যথায় আপনার নানু কিংবা ওই হুজুর কারোরই ক্ষমতা ছিল না কারিমা নামক জিনটিকে বন্দী করার। ওই হুজুর এমন সিস্টেম করে দিয়েছিল যাতে কারিমার পরিবার আপনার কোনো ক্ষতি করতে না পারে। অনেক বছর আগে আপনার নানু মারা গিয়েছে, কিন্তু কিছুদিন আগে ওই হুজুরও মারা যাওয়ায় কারিমা নামক জিনটি তার বন্দি দশা থেকে মুক্তি পায়। অনেক বছর বন্দি থাকায় সে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মারা যাওয়ার আগে ওই হুজুর এমন ব্যবস্থা করে গিয়েছিল যে ওই জিনটি মুক্তি পাবার পর আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু জিনটি প্রচুর শক্তিশালী হওয়ায় সে এখন কিছু ক্ষতি করার চেষ্টা করছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এর সমাধান আমি আপনাকে দিয়ে দিব। তিনি একটি তাবিজ দিয়েছিলেন যেটা এখন আমি ব্যবহার করি। তিনি বিশেষ কিছু নিয়মও বলেন। তিনি আমাকে কয়েকটা আয়াত শিখিয়ে দিয়েছিলেন আর বললেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় পাক পবিত্র থাকবেন এবং এই দোয়াগুলো পড়ে সবসময় শরীর বন্ধ রাখবেন। ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। সেই থেকে আমার তেমন কোনো সমস্যা হতো না। তবে মাঝে মধ্যে যদি পাক পবিত্র না থাকি বা দোয়াগুলো পড়তে ভুলে যাই, তখন জিনটি আমার ওপর আসর করতে পারে। তবে এখন আগের মতো আর ভয় লাগে না। গাড়ির হেল্পাররা তার সাথে বেশি দিন থাকতে না পারার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যারা তার গাড়ির হেল্পার হয়ে আসে তারা নাকি জিনকে স্বপ্নে দেখে ও জিনকে তাদের সাথে আকার ইঙ্গিতে বুঝিয়ে অনেক কিছু বুঝায়। 2-3 জন হেল্পার নাকি ওই জিনকে সরাসরি দেখেছিল, তাই তারা থাকতে চায় না আমার সাথে, আমি একাই গাড়ি চালাই। পাকিস্তান গিয়ে ফুপাপু দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর বড় ভাই ইউরোপে চলে গিয়েছিল। বড় ভাই সম্পর্কে এইটুকুই জানি। You are welcome to Boot FM Network.
Please subscribe our channel for more videos. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, পড়ে শোনানোর অনুরোধ রইল। গ্রামের নাম দুধকুড়া। ঘটনাটি একটি পুকুরকে কেন্দ্র করে। পুকুরের পূর্ব পাশে ছিল ধান ক্ষেত আর এক পাশে ছিল গাছপালা। পুকুরটি গ্রামের একটি পাশে বোধহয় এভাবে মিন করতে চেয়েছেন, এবং ছোট একটি বাঁশঝাড়। দক্ষিণ পাশে ছিল পারিবারিক কবরস্থান, উত্তর ও পশ্চিম দিকে ছিল জনবসতি। এই পুকুরটি ছিল গ্রামের লোকদের পানির প্রধান উৎস, কারণ খরার সময় যখন অন্যান্য পুকুরে পানি থাকতো না, তখন এই পুকুরে পর্যাপ্ত পানি পাওয়া যেত। তাছাড়া তখনকার সময়ে পুকুরই ছিল বাড়ির প্রধান উৎস। কিন্তু এই পুকুরকে নিয়ে সবাই চিন্তিত থাকত, কারণ কার প্রাণ কখন নেয় তা কেউ জানত না। আপনারা হয়তো ভাবছেন পুকুর কিভাবে মানুষের প্রাণ কেড়ে নেবে। সবই জানতে পারবেন, সাথে থাকুন। এই পুকুরে অনেকের প্রাণনাশের ঘটনা থাকলেও আমি আপনাদের দুইটি ঘটনা বর্ণনা করছি, নতুবা ঘটনাটি আকারে অনেক বড় হবে। ঘটনা 1। বৈশাখ মাস। কৃষকরা খেতে কাজ করতে ব্যস্ত। এমনি একদিন এক মহিলা তার স্বামীর জন্য দুপুরে খাবার নিয়ে পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। তার কোলে তার 2 বছরের বাচ্চা ছিল। তখন খেতে কর্মরত কৃষকরা লক্ষ্য করল মহিলা তার কোলের বাচ্চাটিকে কোল থেকে ফেলে দিয়ে পুকুরে পড়ে গেলেন। কিন্তু সাঁতার জানা সত্ত্বেও তিনি সাঁতার না কেটে পানিতে তলিয়ে যেতে লাগলেন। অথচ গ্রামের ছোট থেকে বড় সবাই ভালো করে সাঁতার জানে। এইদিকে কৃষকরা সবাই পুকুরের পাড়ে ছুটে এলেন। কৃষকরা আস্তে আস্তে ওই মহিলা পানিতে তলিয়ে গেছে। তৎক্ষণাৎ কৃষক পানিতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু ওই মহিলাকে খুঁজে না পাওয়ায় তার স্বামীকে খবর দেওয়া হয়। তার স্বামী ছুটে এসে পানিতে ঝাঁপিয়ে পড়েন। ইতোমধ্যে পুকুর পাড়ে ছোটখাটো ভিড় জমে গেছে। সবাই নিমিষেই বুঝতে পারে যে কি কারণে তাকে পাওয়া যাচ্ছে না। হতাশ হয়ে ওই মহিলার স্বামী পানি থেকে উঠে আসে। তার স্বামী গ্রামবাসীদের কাছে তার স্ত্রীর লাশটা অন্তত পাওয়ার অনুরোধ করে। গ্রামবাসী এক খ্রিস্টান কবিরাজকে খবর দেয়। ওই কবিরাজ বলে যে তিনি কাল এসে তাদের সাথে দেখা করবেন। পরের দিন কবিরাজ আসেন এবং বলেন তিনি লাশ তুলে দিতে পারবেন, তার অনেক লম্বা রশি লাগবে। কথা মতো বিশাল এক রশি কবিরাজ তার কোমরে বেঁধে পানিতে নেমে পড়েন। প্রায় 5-7 মিনিট পর এক মহিলার লাশ পানিতে ভেসে ওঠে। কবিরাজ উঠে আসে। পানি থেকে উঠে কবিরাজ জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এদিকে ওই মহিলার লাশ দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। লাশটির অবস্থা এমন ছিল যে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মারা হয়েছে, অথচ লাশটি মারা গেছে 1 দিন হয়েছে। সবাই কবিরাজকে জিজ্ঞেস করেন যে লাশটি কোথায় ছিল আর কেন পায়নি। তিনি বেশি কিছু বলতে চাননি। তিনি শুধু বলেছিলেন যে এই পুকুরে অনেক খারাপ কিছু আছে। তিনি গ্রামবাসীদের সাবধানে এই পুকুর ব্যবহার করতে বলেন। গ্রামবাসীরা সবাই বুঝতে পারে যে এটা সেই আত্মার কাজ। সেই আত্মার কাজ কেন তা ঘটনা শেষেই বুঝতে পারবেন। ঘটনা 2। একবার ওই পুকুরের উত্তরের দিকে বাড়িতে 2জন মেয়ে বেড়াতে এসেছিল। তাদের নাম মিলি ও সেতু। তারা যমজ বোন। তারা তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। তাদের বয়স ছিল 17। তো তারা এক ভর দুপুরবেলা গরমে অতিষ্ঠ হয়ে পুকুরে নামে গোসল করতে, কিন্তু সেতু নামতে চায় না। তাই মিলি একাই পানিতে নেমে পড়ে। তারা দুজনেই সাঁতার জানত। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মিলি হঠাৎ সেতুকে বলে সে তার সাঁতার কাটতে পারছে না, তাকে কেউ পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। সেতুও দেখতে পায় তার বোন পানিতে উল্টা পাল্টা হয়ে হাত পা ছুটছে। এই দেখে সেতু ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে পানিতে ঝাঁপ দেয়। সেতুর চিৎকার শুনে তার চাচা দৌড়ে পুকুর পাড়ে আসে। তার চাচা দেখে যে মিলিকে বাঁচাতে সেতু আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে তিনিও ঝাঁপ দেন। কিন্তু তিনি মিলি ও সেতুর কাছে যেতে যেতে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুঁজি করেও মিলি ও সেতুকে খুঁজে পান না। তিনি তাড়াতাড়ি সবাইকে ডাক দেন। সবাই একসাথে নেমে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তাদের দুজনের কোনো চিহ্নই পাওয়া যায় না। মিলি ও সেতু বাবা মাকে এ ব্যাপারে জানানো হয়। তারা এই পুকুর সম্পর্কে জানতেন, কিন্তু কখনো নিজের চোখে কিছু দেখেননি। তাই তারা ওই পুকুরকে নিয়ে অতটা চিন্তিত ছিলেন না। কিন্তু এইবার তাদের সন্তানদের খবর পেয়ে দ্রুত ছুটে যান গ্রামে। মিলির মা কান্নাকাটি শুরু করে এবং স্বামীকে বলে কিছু একটা করতে। তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় তারা কয়েকজন ডুবুরি ভাড়া করে নিয়ে আসেন, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। ডুবুরিরা বলেন পানি নিচে কিছু দূর যাওয়ার পর কোনো কিছুই দেখা যায় না, আর পুকুরের নিচে এতটাই অন্ধকার যে আমরা ঠিক করে কাজও করতে পারিনি। আমাদের মাফ করবেন, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই বলে
তারা মিলি ও সেতুর বাবার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। কিন্তু মিলির বাবা কিছুতেই শান্ত হতে পারছিলেন না। তিনি সিদ্ধান্ত নেন যে এই পুকুর তিনি সেচে ফেলবেন, অর্থাৎ পানি শূন্য করে ফেলবেন। তাই তিনি মোটর দিয়ে পানি সেচতে শুরু করলেন। গ্রামবাসীরা তাকে বাধা দেয়। ফুটফুটে 2 মেয়ের মৃত্যু মেনে নিতে সবারই কষ্ট হচ্ছিল। শুরু হলো পানি সেচা। একদিন ধরে মোটর চলছে, কিন্তু পানি কমার কোনো লক্ষণ নেই। সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই পুকুরের 2টি তরতাজা লাশ ভেসে উঠল। লাশ দুটির অবস্থা ছিল ঠিক আগের মহিলাটির মতো। গ্রামের মানুষ এই পুকুরকে নিয়ে এতটাই অতিষ্ঠ হয়ে ওঠে, তারা এটার একটা সমাধান করতে চায়। তাই তারা অনেক বড় বড় কবিরাজ হুজুর নিয়ে আসেন, কিন্তু কেউই কোনো সুরাহা করতে পারেননি। এভাবেই চলছিল দিনকাল। পুকুরে কেউ নামে না, সবাই আতঙ্ক নিয়ে বসবাস করতে শুরু করে। এর কয়েকদিন পর এক শুক্রবারে জুম্মার নামাজের সময় সবাই মসজিদ থেকে বের হচ্ছিল। তখন এক লোক তাদের সবাইকে কিছু বলবে বলে তাদের সবাইকে একটু দাঁড়াতে বলল। লোকটিকে দেখতে অনেকটা পাগলের মতো, জামা কাপড়ের ঠিক নেই, চুলগুলো কেমন রশির মতো হয়ে ঝুলছে, শরীরে তার অজস্র ময়লা। তাকে দেখেই সবাই একটু ভয় পেয়ে দূরে দাঁড়ালো। লোকটি বলতে লাগলো, আমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সারা জীবন শুধু মানুষের ক্ষতি করে আসলাম, শেষমেশ আপনাদের একটু উপকার করে মরতে চাই। আমাকে আপনারা চিনবেন না, আমি অনেক দূর থেকে এসেছি। আমি সারা জীবন কালো জাদুর মাধ্যমে মানুষের অপূরণীয় ক্ষতি করেছি। এসবের জন্য আজ আমার এই অবস্থা। গ্রামের একজন বলে উঠল, আপনি আমাদের কি উপকার করবেন, আর আপনার পরিচয় কি? লোকটি বলল, ওই যে পুকুরটা আছে না, ওইটার সমস্যার সমাধান আমি করে দিতে পারবো। আর আমার পরিচয় জানলে আপনাদেরও ক্ষতি হতে পারে, তাই আমার পরিচয় জেনে কাজ নেই। গ্রামের সবাই এটা ভাবতে লাগলো যে কত হুজুর কবিরাজ আসলো, কেউ কোনো সমাধান করতে পারলো না। এই পাগল আবার কি করবে? পাগলটি পুকুরটি দেখতে চাইলে তাকে পুকুরটি দেখিয়ে দেয়া হয়। পাগল এক দৌড়ে পুকুরে নেমে গোসল করতে লাগলো। সবাই তাকে বলল, এখানে নামলে প্রাণ ঝুঁকি আছে, কিন্তু পাগল কোনো কথা শুনবে না। দিব্যি গোসল করে আসলো সে। পুকুর থেকে উঠে বলল, আপনাদের আমি এই পেরেশানি থেকে মুক্ত করে দিতে পারি। তার জন্য আমার এই পুকুরের আশেপাশে কয়েকদিন থাকতে হবে। পুকুর পাড়ে একটি বাড়ির গোয়াল ঘরের বারান্দায় তার থাকার ব্যবস্থা করা হলো। এভাবেই চলতে থাকে কিছুদিন। মাঝে মধ্যে ওই পাগলকে কোথাও দেখা যেত না, আবার হুট করে চলে আসতো। এক জুম্মার নামাজের পর ওই পাগল সবাইকে একসাথে করে বলতে লাগলো, আপনাদের সমস্যা কালকের মধ্যে সমাধান হয়ে যাবে, আর কালকে আমার জানাজা পড়িয়ে দিয়েন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আর কালকে আমি এক হুজুরের ঠিকানা দিয়ে যাচ্ছি, ওখানে যাবেন, ওখানে গেলেই সবকিছু বুঝতে পারবেন। এই বলে পাগলটি একটা ঠিকানা দিয়ে চলে যায়। সবাই মনে করতে থাকে এই পাগল উল্টাপাল্টা কি বলছে, তাই কেউ ওই পাগলের কথায় গুরুত্ব না দিয়ে সবাই নিজেদের কাজে চলে যায়। পরের দিন ভোরে যখন সবার ঘুম ভাঙে, তখন দেখে পুকুরে ওই পাগলের লাশ ভাসছে, কিন্তু কেউ ভয়ে পুকুর থেকে নেমে লাশ আনতে চায় না। ইতিমধ্যে গ্রামের সবাই খবর পেয়ে পুকুরের পাড়ে চলে আসে। অবশেষে কয়েকজন মিলে পানিতে নেমে লাশ উদ্ধার করে। তখন গ্রামের সবাই পাগলের দেওয়ার ঠিকানার কথা মনে পড়ে এবং কয়েকজন মিলে ওই ঠিকানায় যায়। গিয়ে দেখে এক হুজুর। হুজুর ওনাদের দেখেই বলে, আপনাদের সাথে আর কিছু হবে না, ওই পুকুর এখন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। একজন বলল, আপনি কিভাবে জানলেন, আর ওই পাগলটা কিভাবে মারা গেছে? হুজুর বললেন, আপনাদের সবকিছু জানাতেও আমাকে বলে গিয়েছে, আপনারা সবকিছু জানতে পারবেন। আর ও পাগল না, পরিস্থিতি ওকে এমন বানিয়েছে। ওর নাম রহিস, ও আমার বন্ধু। ও আর আমি একসাথে একই মাদ্রাসায় পড়তাম, কিন্তু আমাদের পড়ালেখার শেষের দিকে ও শয়তানের প্ররোচনায় পড়ে অসৎ উপায়ে অনেক কিছু করতে শুরু করে। রহিস অনেক তান্ত্রিকদের কাছে যেতে থাকে আর কালো জাদু বিদ্যা অর্জন করতে থাকে। সাথে সাথে সে অনেক বদ চিন্তের বন্দী করতে শুরু করে। ও পুরোপুরি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনিচ্ছা সত্ত্বেও রহিস ওই জিনদের দ্বারা নিকৃষ্ট কাজ করতে থাকে। রহিস নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কোনো কাজ নেই যা ও জিনদের দ্বারা করায়নি। তাই ওই বদ জিনগুলো সুযোগ খুঁজতে থাকে রহিসের ক্ষতি করার। একদিন সুযোগ পেয়েই রহিসের পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। সেই থেকে রহিস পাগলের মতো এখানে ওখানে ঘোরে। তারপর একদিন আপনাদের গ্রামের পুকুরের কথা জানতে পারে, তাই তার পাপ কিছুটা কমাতে আপনাদের সাহায্য করতে চায়। সে জানতো যে এতে তার মৃত্যু হতে পারে, কিন্তু সে পিছপা হয় না। জীবনের শেষের দিকে সে আপনাদের উপকার করে পাপের বোঝা কমাতে চেয়েছিল এবং সে সফল হয়েছে। এখন আপনাদের দোয়ায় যদি আল্লাহ তাআলা তাকে মাফ করেন, তাহলে তার এই ত্যাগ সার্থক হবে। সবাই ভারাক্রান্ত মন নিয়ে হুজুরের কথা শুনছিলাম। একজন জিজ্ঞেস করলো, এই জন্যই কি রহিস মিয়া
আমাদেরকে তার জানাজা পড়িয়ে তার জন্য দোয়া করতে বলেছেন? হুজুর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। আবার আরেকজন জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, আমাদের গ্রামের পুকুরে কি এমন আছে যা প্রায় জীবন কেড়ে নেয়? হুজুর বলতে শুরু করলেন, ও আসল কথাই তো আপনাদের বলা হয়নি। বহু আগে আপনাদের বাপদাদাদের আমলে আপনাদের গ্রামে বেদের দল আসে এবং আশ্রয় নিয়েছিল। তখনকার সমাজ কুসংস্কারচ্ছন্ন থাকলেও মানবতার খাতিরে বেদের দলকে একটি মাঠে জায়গা দেওয়া হয়। তারা সেখানে তাঁবু গাড়ে বসবাস করে। এক পর্যায়ে গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে বেদের দলের একটা মেয়ের সম্পর্ক তৈরি হয়। সাধারণত গ্রামে কোনো কথা লুকানো যায় না, সবাই সবকিছু জেনে যায়। ঠিক তেমনি ভাবে চেয়ারম্যানের ছেলে ওই বদমের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। গ্রামের মানুষরা কুসংস্কারের বশবর্তী হয়ে এই সম্পর্ক মেনে নিতে চায় না। তারা বেদের দলের ওপর অত্যাচার শুরু করে। কিন্তু গ্রামের চেয়ারম্যান বেদের মতো নিচু জাতের মেয়ের সাথে নিজের ছেলের সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে তার ছেলেও বলে যে ওই মেয়েকে ছাড়া সে বাঁচবে না। তাই গ্রামের চেয়ারম্যান কিছু লোকজন নিয়ে বেদের দল থেকে ওই মেয়েকে তুলে নিয়ে আসে এই পুকুরে এবং সবাই তাকে নির্যাতন করে সেখানে হত্যা করে। এর পরদিন এই ঘটনা জানাজানি হয়ে যায়। বেদের দলকে গ্রাম থেকে চরম অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। গ্রাম থেকে বের হয়ে ওই মেয়ের বাবা তার নির্দোষ মেয়ের এমন পরিণতি মেনে নিতে পারেনি। তাই সে এক কবিরাজের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে এবং কবিরাজকে অনুরোধ করে যে কালো জাদুর মাধ্যমে ওই গ্রামবাসীকে চরম শাস্তি দিতে। বেদের কষ্ট দেখে কবিরাজ এক বদ জিনের পুরো পরিবারকে ওই গ্রামের মানুষের ক্ষতি করতে চালান করে দেয়। আর তাদের ওই পুকুরেই থাকতে বলা হয়, কারণ গ্রামে পুকুর সব কাজেই ব্যবহার করা হতো। জিনগুলো ছিল সংখ্যায় অনেক, তাদের সাথে পেরে ওঠা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর অনেক আগে কালোজাদু করায় যা যা দিয়ে কালোজাদু করা হয়েছিল সেসব খুঁজে পাওয়া ছিল অসম্ভব একটা কাজ। তাই অনেক হুজুর আপনাদের সমস্যার সমাধান করতে পারেনি। সবাই অবাক হয়ে হুজুরের কথা শুনছিল আর জিজ্ঞেস করলো, তাহলে রইস মিয়া কিভাবে সমাধান করলেন? হুজুর বললেন, রইস সারা জীবন অনৈতিক কর্মকাণ্ড করে যতগুলো বদজিন বন্দি বানিয়ে রেখেছিল সবাইকে সে বলল যে ওই পুকুরে অবস্থিত বদজিনগুলোকে মারতে হবে। এবং রইস এটাও বলে দিল যদি তারা মানে রইসের বদ্যি জিনগুলো যদি এ কাজে সফল হয় তবে তাদের রইস মুক্ত করে দেবে। একথা শুনে জিনগুলো রইস মিয়ার কথা মতো ওই পুকুরে গিয়ে ওখানে বসবাসরত জিনগুলোর সাথে লড়াই শুরু করে। এক পর্যায়ে তারা সফল হলেও তাদের অনেকেই নিহত হয়। রইস মিয়ার জিনগুলো মুক্ত হয়ে গেছে। তারা তখন রইস মিয়ার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মেরে ফেলে থাকে, কারণ রইস মিয়া ওদের অনিচ্ছা সত্ত্বেও ওদের দ্বারা অগণিত কুকর্ম করিয়েছিল। গ্রামের লোকগুলো প্রশ্ন করে, আপনি এত কিছু জানলেন কিভাবে? তখন হুজুর বললেন, গতরাতে রইস আমার কাছে এসে সবকিছু খুলে বলেছিল। আপনাদের গ্রাম থেকে ওর ক্ষমতা কাজে লাগিয়ে এই সবকিছু জানতে পেরেছিল। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার বন্ধুর জানাজাটা আমিই পড়াই। গ্রামবাসীরা রাজি হলো। পরদিন জানাজায় সবাই উপস্থিত হয়ে তার জন্য দোয়া করে। গ্রামের এক কবরস্থানে কবর দেয়া হয় তাকে। এরপর থেকে ওই পুকুরে আর কোনো কিছু ঘটেনি। সবাই এই পুকুর এখন নির্ভয়ে ব্যবহার করে। এই ছিল ঘটনা। সেভাবেই পড়ছি। প্রথমেই আমার সালাম জানাই। আশা করি রাসেল ভাই ভালোই আছেন এবং সব সময় ভালোর দলেই থাকেন। আমি অনেক ছোট বয়স থেকেই আপনার হোস্ট করা শোগুলো শুনেছি। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রাসেল ভাই। আমি আমার পরিচয়টা গোপন রাখতে চাই। আমি রাজশাহী থেকে বলছি। আমি একজন ছাত্র, বাবা মার একমাত্র ছেলে। আমার বয়স অনেক কম। আমার সাথে কখনো কোনো রকম ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা ঘটেনি। আমরা জানি যে আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন, সুতরাং আমি এগুলোকেই বিশ্বাস করি। বর্তমানে আমরা অনেক খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হতাশার কোলে ঢলে পড়েছি। অনেকেই অনেক মর্মান্তিক পদক্ষেপ গ্রহণ করে ফেলছে। আমরা অনেকেই শুনেছি যে ভারতে জনপ্রিয় অভিনেতা আত্মহত্যা করে নিজের অকাল মৃত্যু ঘটায়। তার মারা যাবার 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। হতাশা ছিল তার জীবনে। আমাদের জীবনেও প্রতিনিয়ত আসে, কিন্তু আমাদের সেটা মোকাবেলা করে যেতেই হবে। চারিদিক থেকে এমন অনেক খারাপ খারাপ সংবাদ আমাকে প্রচন্ড ভাবিয়ে তুলছে। আমি আমার জীবনে এমন ঘটা একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আসলে এটা কোনো ঘটনা না, এটা ভৌতিকও না, এটা একটা খারাপ স্বপ্ন আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যা কিছুটা হলেও অস্বাভাবিক।
আমি এখানে একটু মেইলের বাইরে থেকে বের হয়ে এসে বলতে চাই যে আমরা স্বপ্ন নিয়ে এপিসোড করেছি, দেখি আমরা নেক্সট ঘটনাটাও স্বপ্নের পাই কিনা। আমার জানা মতে আরেকটা ঘটনা আছে স্বপ্নের, তো আজকের এপিসোডটা আমার যে পার্টটা সেটা স্বপ্ন নিয়ে হতেই পারে। চলে যাই। তো তিনি লিখছেন যে আমি নর্মালি রাত করেই ঘুমাই, ফজরের নামাজ শেষ করেই ঘুমাতে যাই, কিন্তু একদিন আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যাই এবং সেদিন আমি একটানা 12 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমি খারাপ স্বপ্ন সেভাবে দেখি না, মানে খুবই অস্বাভাবিক হয় তা না, কিন্তু সেদিন আমার দেখা অদ্ভুত স্বপ্ন দেখি যা ভাবলেই সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি দেখলাম আমি একটা খারাপ কাজ করতে চলেছি, দুনিয়ার সবচেয়ে পাপ কাজ, তা হলো আত্মহত্যা। কেন করছি তা জানা ছিল না। আমি কোনো রকমের ডিপ্রেশনে ছিলাম না, শুধু দেখলাম আমি সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি তখন খুব কাঁদছিলাম, কারণ আমি সবার মাঝ থেকে বিদায় নিতে চলেছি। আমি ঝুলে গেলাম, আর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার নিথর শরীর ঝুলে আছে, কারণ দেখলাম আমার পা খাট থেকে কয়েক ইঞ্চি ওপরে আমার ঘাড় বাঁকা হয়ে গেছে এবং আমি নড়াচড়া করতে পারছি না। তখন বুঝলাম আমার শরীর আর আমার নেই। কিছুক্ষণ পর দরজা ভেঙে বাবা মা রুমে ঢুকতে যেয়ে দেখে তার ছেলের নিথর শরীর ঝুলে আছে। তারা অনেক কান্নায় ভেঙে পড়লেন। তাদের কান্না দেখে আমি বুঝলাম আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। তারপর আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার গ্রামের বাড়ির বারান্দায় শুয়ে আছি, ঠিক ওইভাবেই যেভাবে আমার দাদাকে শোয়ানো হয়েছিল। আমাদের বাড়ি বিশাল বড় এবং অনেক পুরনো, সবাই উপস্থিত অনুভব করতে পারছিলাম। আমি উঠে বসে গেলাম এবং লাশের দিকে তাকিয়ে দেখি আমার অসহায় শরীর এক গভীর ঘুমে আছে। নিজের লাশের দিকে আমি অসহায় হয়ে তাকিয়ে আছি। তখন আমার লাশ ধোয়ানো হচ্ছিল, কাফনের কাপড়ে মোড়ানো হচ্ছিল। আমি আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অবাক করা বিষয় ছিল একটা, তা হলো উপস্থিত ছিল যারা, তাদের একজনকেও আমি চিনি না। তাদের প্রত্যেকেই কাপড় পরে দাঁড়িয়ে আছে, একই কাপড় পরে, এবং তাদের উচ্চতা ছিল অনেক। সাধারণ মানুষ এমন দেখায় না। তাদের মুখ দেখা যাচ্ছিল না, মুখের কাছে কালো অন্ধকার। আমি তাদের দিকে লক্ষ্য না করে নিজের লাশের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আমার লাশকে তুলে নিয়ে যেতে হচ্ছে এবং তাদের সাথে আমি যোগ দিলাম। একটা মানুষের লাশ অনেকটা ভারী হয়ে থাকে, তাই একসাথে অনেকেই বহন করে, কিন্তু আমার লাশ শুধু 3 জন বহন করছে। এত ভারী থাকা সত্ত্বেও তাদের মধ্যে একজন আমাকে বলে, তুমি খাটিয়ার একটা পাল্লা ধরো। আমি শুনে অবাক হয়ে যাই, কারণ আমার আত্মাকে সে দেখতে পায় এবং আমাকে আদেশ দেয়। আমি তখন খাটিয়ার একটা পাল্লা আমার কাঁধে তুলে রাখলাম, সাথে সাথে তার ওজন নিতে না পেরে পড়ে যাই এবং তারা দেখে এবং ভীষণ ক্ষেপে যায়। আমাকে কথা শোনাতে থাকে, নিজের লাশ নিজের বহন করার যোগ্যতা নাই, এ ধরনের কথা বলতে থাকে। আমার চোখে পানি চলে আসে। তাদের সাথে সাথে আমি হাঁটতে থাকি। অনেকক্ষণ পর নিজেকে তাদের সাথে এক খোলা মাঠে আবিষ্কার করি। সবাই এক কাতারে দাঁড়িয়ে, আমিও তখন আমার লাশের পাশে দাঁড়িয়ে। তারা আমাকে ডেকে বলল, এখানে আসো, জানাজা শুরু হবে এখন। আমি কাতার হয়ে দাঁড়িয়ে আমার লাশকে সামনে রেখে নামাজ পড়তে শুরু করলাম। নিজের জানাজা নিজেই আদায় করছি। আমি অনেক মানুষের জানাজা আদায় করেছি, কিন্তু আমার জানাজায় অনেক কম মানুষ উপস্থিত ছিল দেখে আমি অনেক ভেঙে পড়ি। ভাবতে থাকলাম আমার কঠিন শাস্তি হবে। আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন ছিল না। আমি আমার সামনে থাকা মানুষগুলোর চেহারা বুঝতেই পারছিলাম না। জানাজা শেষে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল সবাই। কিছুক্ষণ পর আমাকে দাফন করা হবে ভেবেই ভেঙে পড়ি আমি। কোথা থেকে কোথায় যাচ্ছি সে ব্যাপারে কোনো ধারণা অথবা মনোযোগ ছিল না। আমি শুধু তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর দেখি আমরা এক অচেনা কবরস্থানে। আমার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একটা জায়গা। এ ধরনের কবরস্থান আমি আগে কখনো দেখিনি।
আমি ঢাকা, রাজশাহী, চাপাই, বগুড়া সব এলাকার কবরস্থান দেখেছি, তবে এই কবরস্থান কখনো দেখিনি। সময় তখন রাত, নিস্তব্ধ কবরস্থান, চারিদিকে খালি কবর, দু চোখ যতদূর যায় ততদূর কবর, পুরনো কবর, বড় বড় গাছপালা, অন্ধকার পরিবেশ। আমি জ্ঞান হারিয়ে ফেলি, আবার জ্ঞান ফিরে দেখি আমি কবরে শুয়ে। আমাকে মাত্রই শোয়ানো হয়েছে, আমি শুয়ে থেকে তাদের দেখতে পাচ্ছি, এবং আমার কবর অত্যন্ত গভীর। আমার চারপাশে মানুষের ওপরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তারা মাটি দেওয়া শুরু করলো। শেষ দেখা হলো রাতের আকাশটা। হঠাৎ দেখি আমি সেই অবয়বদের মাঝে দাঁড়িয়ে মাটি ফেলছি কবরে, কিন্তু আমার লাশ তো আমার কাছে। আমি কবরে শুয়েই দেখছি যে আমি কবর দিচ্ছি, হুবহু আমি, এবং সে আমি এক তুচ্ছ মনোভাব নিয়ে মাটি দিচ্ছি, যেন আমি তার কাছে অচেনা। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা আটকে গেছে, কিছুতেই নাড়াচাড়া করতে পারছি না। সে আমি আমাকে ফেলে রেখে চলে গেল। সবাই মাটি দিয়ে আমাকে ঢেকে রেখে চলে গেল, আমি একা রয়ে গেলাম। কবরের ভেতর কিছু দেখা যায় না, অত্যন্ত অন্ধকার, ভীষণ ভয় করছে। জীবনে এরকম অন্ধকার আমি দেখিনি। আমি শুনতে পাচ্ছিলাম ওরা বাইরে থেকে দাঁড়িয়ে আমার জন্য মোনাজাত করছে। আমি বারবার এক কথা বলছিলাম, ওরা আমাকে এভাবে ফেলে চলে গেল, কেউ কি এখানে আছে? আমাকে তুলে বের করো, আমি বেঁচে আছি। কিন্তু কোথাও কেউ নেই। অন্ধকারে আমার নিথর দেহ শুয়ে আছে। আমরা হয়তো শুনেছি আমাদের আপনজন কেউ মারা গেলে তারা আমাদের স্বপ্নে এসে ঠিক এভাবে আমাদের সাহায্য চায়। আমিও ওইভাবেই সাহায্য চাচ্ছিলাম। কবরে মুনকার নাকির পর্যন্ত আসেনি। ভাবলাম আমার প্রতি আল্লাহ কত ক্ষোভ, আমার কঠিন শাস্তি নিশ্চিত হবে, কারণ আত্মহত্যা যারা করে তারা আকাশ পায় না, পাতাল পায় না। হয়তো আমার ক্ষেত্রেও তাই হবে। আমি ভাবছিলাম তাহলে ঘুমের মধ্যেই আমি মারা গিয়েছি। আমার ঘুম ভেঙে যায়, দেখি আমি আমার রুমে, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছিল অবশ শরীর। মাকে সব ঘটনা তুলে বললাম। মা বলল, এগুলো ভুলে যাও, কিচ্ছু হবে না। আমি শুনেছি যে এমন স্বপ্ন কেউ দেখলে হয়তো তার সাথে এমন ঘটে না, হয়তো অন্য কারোর সাথে ঘটে। স্বপ্ন দেখা কবরের থেকে বাস্তবে পরকাল আরো ভয়ঙ্কর। ঘটনা এখানেই শেষ না। 2-3 সপ্তাহ পর 18 জুলাই এক দুঃসংবাদ পাই। আমার খুব কাছের বন্ধু আত্মহত্যা করে। 3 তলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দেয়। কংক্রিটের রাস্তায় মাথার পেছনের অংশ আগে পড়ে, ঘাড় মটকে যায়, ঘটনাস্থলেই মারা যায়। প্রচুর রক্তপাত হয়। সেদিন এই সংবাদ শুনে আমার সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়, হাত কাঁপতে শুরু করে, নির্বাক হয়ে যাই। হয়তো ওই কথাই ঘটেছে। স্বপ্নে আমি আমার অস্বাভাবিক মৃত্যু দেখেছি, কিন্তু ঘটেছে আমার বন্ধুর সাথে। হয়তো সে আর বাঁচতে চায়নি, অনেক ভালো মানুষ ছিল সে। তার মৃত্যু অনেক অস্বাভাবিক এবং কারণ জানা যায়নি। হতে পারে ব্যক্তিগত কোনো কারণ। ঘটনাটা বিশ্বাস করতে হয়তো অনেকেই পারবেন না, কিন্তু এটা সত্যি। বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দিয়ে দেব। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসলে আমাদের অনেক সময় অনেক ভালো ঘটনা পড়া হয় না, কারণ অনেক অসাবধানতায় লেখার জন্য, বা অনেক সময় বাংলিশ লেখাটাও এমন ভাবে লেখা হয় বানানগুলো যে পড়তে খুব অসুবিধা হয়, যার জন্য আমাদের অনেক ঘটনা অনেক সময় বাদ দিয়ে দিতে হয়। তো আপনারা যদি একটু রিভাইজ করে নেন, আর যদি একটু বাংলায় লেখার চেষ্টা করেন, যদি ইংলিশেও যদি লেখেন, তাহলে যদি একটু প্রপারলি লেখেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এটুকু অনুরোধ তো মনে হয় করতেই পারি। যাই হোক, পড়ছি যে ঘটনাটি, সেটি পাঠিয়েছেন আখলাক আহমেদ মগবাজার থেকে। তিনি লিখছেন, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি, আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। সেদিন ছিল শনিবার, 17 নভেম্বর 2018 সাল। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার
আশুথিয়া গ্রামে। ঘটনার দিন সকালে ব্রেকফাস্ট করে আমি আর আমার বন্ধু নজরুল মোটর বাইকে করে গেলাম পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর বাজারে, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। নজরুল একজন পোল্ট্রি খামারি। পোল্ট্রি ফিড তৈরি করার জন্য সেদিন সরারচর বাজারে যাওয়া। ফিড তৈরি করে একটা ছোট পিকআপে ফিড তুলে দিয়ে পোল্ট্রির জন্য কিছু মেডিসিন আনতে সে ভৈরব চলে গেল সন্ধ্যার একটু আগে। আমি তখন ফিড মালিকের অর্থাৎ ফিড মিল মালিকের সাথে গল্প করছিলাম আর চিন্তা করছিলাম চা শেষ করে একটু পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ফিড মিলে নাইট শিফটে কাজ চলছিল। একদিকে গল্প করতে করতে আর অন্যদিকে ফিড মিল ঘুরে দেখতে দেখতে আমার খেয়ালই নেই কখন যে রাত 11টা বেজে গেল। তখন ভাবলাম সরারচর স্টেশনে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে রাতটা পার করে দিয়ে ফজরের আজান হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একথা শুনে ফিড মিলের মালিক খুব রাগ করলেন এবং বললেন যদি বাড়ি চলে যেতেন তবে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু আমার বাসা থাকতে আপনি স্টেশনে বসে রাত কাটাবেন এটা ভাবলেন কি করে? আমি নিজের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমোতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি বরং বাড়িতেই চলে যাই। ফিডমিলের মালিকের বন্ধু ছিলেন থানার ওসি। তিনি ওসিকে ফোন করে মোটরসাইকেলের নাম্বার দিয়ে বললেন রাস্তায় চেকপোস্টে টহল পুলিশরা যেন খেয়াল রাখে যাতে করে রাস্তায় আমার কোনো সমস্যা না হয়। ফিডমিল থেকে বের হয়ে সরারচর বাজারে বসে দুজনে মিলে আবার চা খেয়ে বিদায় নিয়ে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঘড়িতে সময় রাত 12টা। গ্রামে শীতের রাত 12টা মানে গভীর রাত। 6-7 কিলোমিটারের মতো গ্রামের সরু রাস্তা পেরোলেই কিশোরগঞ্জ ভৈরব মহাসড়ক। আমি মোটরসাইকেল চালিয়ে যেতে থাকলাম, কিন্তু মোটরসাইকেলের হেডলাইটের আলো মিটমিট করে জ্বলছে। আমি তার কোনো কারণ খুঁজে পেলাম না। হেডলাইটের আলো কম থাকায় আমি আস্তে আস্তে মোটরসাইকেল চালাচ্ছিলাম। রাস্তার কোথাও দুপাশে ঘন ঝোপঝাড়, আবার কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠ। আশেপাশে বাড়িঘর নেই বললেই চলে। গ্রামের সরু রাস্তা দিয়ে আমি চলছি। শীতের রাত, একটু পর পরই জমাট বাঁধা ঘন কুয়াশা। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ব্রিজ। আমি যখন ব্রিজ থেকে সামান্য একটু দূরে তখন লক্ষ্য করলাম ব্রিজের ওপর দিয়ে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। প্যারানর্মাল কোনো কিছু আমি বিশ্বাস করতাম না, তবে বিশ্বাস না করলেও কিছুটা ভয় করতাম। একবার ভাবলাম ব্যাক করে ফিরে যাই। পরক্ষণে আবার মনে হলো বিপদে পড়লে ভয়কে পাশ না কাটিয়ে মুখোমুখি হলে নাকি ভয় থেকে বাঁচা যায়। আমি মোটরসাইকেল চালিয়ে ঘোড়াটিকে পাশ কাটিয়ে চলে গেলাম, কিন্তু আমি এক্সেলেটার বাড়ানোর পরেও মোটরসাইকেল খুব একটা এগোচ্ছে না। মনে হচ্ছে পেছন থেকে মোটরসাইকেল কেউ টেনে ধরে আছে। কিছুতেই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে, আর এখন আমার কি করা উচিত। ভয়ে এই শীতের রাতেও ঘেমে ভিজে আমার সমস্ত শরীর একাকার হয়ে গেছে। আমার সামনে একটু দূরেই জমাট বাঁধা ঘন কুয়াশা। মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে কুয়াশা কেটে গেল, আর আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই সাদা ঘোড়া, আর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে ইউনুস পাগলা। ইউনুস পাগলা সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন।